সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন রোড টু দ্য হোয়াইট হাউসের নতুন আরেকটি পর্বে। 2024 সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চলে এসেছে একেবারে দোরগোড়ায়। আমেরিকার জনগণের পাশাপাশি সারা পৃথিবীর মানুষের আগ্রহ রয়েছে নির্বাচন নিয়ে। ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের যে ব্যবধান রয়েছে তা খুবই সামান্য। তা নিয়ে মেইন স্ট্রিম পলিটিক্সে যারা আছেন তারা খুবই ব্যস্ততম সময় পার করছেন। সাধারণ প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি সক্রিয় হচ্ছেন এই রাজনীতির মাঠে। ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিরা নির্বাচিত হয়েছেন কাউন্সিলম্যান, মেয়র, স্টেট সিনেটর হিসাবে। আমরা বিশ্বাস করি আমাদের পরবর্তী প্রজন্মের কেউ হয়তো একদিন নির্বাচিত হবে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে। আর সেই পথতরিতে কিভাবে কাজ করে চলেছেন আমাদের বর্তমানের দূরদর্শী ব্যক্তিত্বরা, এসব নিয়ে আমরা কথা বলি আমাদের রোড টু দ্য হোয়াইট হাউস অনুষ্ঠানে। তবে আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আমরা একটু নতুন মাত্রা যোগ করেছি আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে নিয়ে এসেছি একজন ডেমোক্রেট সমর্থক বাংলাদেশি আমেরিকান রাজনীতিবিদ এবং একজন রিপাবলিকান সমর্থক বাংলাদেশি আমেরিকান রাজনীতিবিদকে। এসব নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের রোড টু দ্য হোয়াইট হাউস। আর আপনাদের সাথে আছি আমি হাসান চৌধুরী। দর্শক, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলে এসেছে একেবারে দোরগোড়ায়। এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে রিপাবলিকান এবং ডেমোক্রেট দলের মধ্যেই। আপনারা জানেন এবারের আমেরিকার নির্বাচন নিয়ে অনেক ধরনের ঘটনা অঘটন ঘটেছে। ডেমোক্রেট দলের প্রথম প্রার্থী ছিল বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু প্রথম বিতর্কে আশানুরূপ ফলাফল না হওয়ায় তিনি নিজেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং ডেমোক্রেটরা এখন নির্বাচিত করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে, তারপরে দুবারের মতো প্রায় হামলা হয়েছে এবং এসব নিয়ে অনেক ধরনের ঘটনা অঘটন ঘটেছে। যাই হোক, একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। দর্শক, এইসব নিয়েই এখন আমরা দেখে নিব একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। যথারীতি এবারের নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জনমত জরিপে আভাস মিলেছে। তবে জয়ের সম্ভাবনা বেশি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের। নির্বাচনী উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আত্মবিশ্বাসী যে নভেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তবে উদ্বেগ প্রকাশ করেছেন ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে। হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আশঙ্কার কারণ জানিয়ে বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন যা বলেছেন এবং নির্বাচনের ফলাফল পছন্দ না হওয়ায় তিনি গতবার যা বলেছিলেন তা অত্যন্ত বিপজ্জনক ছিল। এবারের নির্বাচনে 7টি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদপত্রটি বলেছে এসব রাজ্যের মাত্র কয়েক হাজার ভোট পুরো নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এই পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত 30 দিনের লড়াইয়ে নেমে পড়েছেন। ট্রাম্পের প্রচারণা শিবির মনে করে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং ভয়াবহ হারিকেনে যুক্তরাষ্ট্রে 2 শতাধিক লোকের মৃত্যুর মতো সাম্প্রতিক ঘটনা প্রবাহ শেষ সপ্তাহগুলোতে তাদের সুবিধা দেবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অনেক ডেমোক্র্যাট নেতা। এ কারণে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে তিনি বিলম্ব করছেন। ডেমোক্র্যাট নেতাদের এমন উদ্বেগের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এ বিষয়ে তিনি নিশ্চিত নন। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পরেই, আমাদের সাথেই থাকুন। রাজু ল যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ইমিগ্রেশন ল ফার্ম।
রাজুলয়ের সাফল্যের হার ৯৯%-এরও বেশি, যা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার স্বপ্ন পূরণের সহায়ক। পরিবার ভিত্তিক, কর্মভিত্তিক, আশ্রয় এবং গ্রিন কার্ড সম্পর্কিত সব ধরনের সেবা এক জায়গায় পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানা ও ফোন নম্বরে। 7 জন অ্যাটর্নি এবং 100-রও বেশি ল ক্লার্ক ও কেস ম্যানেজার নিয়ে রাজু ল আমেরিকার অন্যতম বৃহৎ ইমিগ্রেশন ল ফার্ম। এখন পর্যন্ত ইমিগ্রেশন কেসে রাজু লর সাফল্যের হার ৯৯%-এর ওপরে। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে হেড অফিসের পাশাপাশি আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও ঢাকায় ব্রাঞ্চ অফিস রয়েছে রাজু লয়ের। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন প্রক্রিয়ায় রিট অফ ম্যান্ডামাস হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইমিগ্রেন্ট ও নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীরা অযৌক্তিক বিলম্ব চিহ্নিত ও সমাধান করতে পারেন। সহজ করে বললে, কারো ইমিগ্রেশন আবেদন যদি দীর্ঘদিন ইউএসসিআইএস বা অ্যাম্বাসিতে অপেক্ষমান থাকে, তাহলে রিট অফ ম্যান্ডামাস করে দ্রুত ইন্টারভিউয়ের তারিখ পাওয়া সম্ভব। রিট অফ ম্যান্ডামাস এবং যে কোনো বৈধ ইমিগ্রেশন বিষয়ক সেবা পেতে স্ক্রিনে দেখানো ঠিকানা এবং ফোন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইমেল করতে পারেন info@rajulaw.com-এ। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো সহায়তা এবং পরামর্শের জন্য আপনার বিশ্বস্ত ঠিকানা রাজু ল। বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোড টু দ্য হোয়াইট হাউসে। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে এবার, এবং আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের দুজন অতিথি, যাদের একজন ডেমোক্রেট সাপোর্টার এবং আরেকজন রিপাবলিকান সাপোর্টার। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটা আজকে একটু ভিন্ন মাত্রা যোগ করেছি। আমরা একজন রিপাবলিকান এবং একজন ডেমোক্রেট সাপোর্টার যারা তাদেরকে আমরা নিয়ে এসেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। তো আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আসাল ন্যাশনাল প্রেসিডেন্ট, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব মাফ মেসবাহ উদ্দিনকে। আমি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জড়িত হওয়ার জন্য মেসবাহ ভাই। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আজকের অনুষ্ঠানটা নিয়ে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আরেকজন অতিথি, যিনি নিউ জার্সির এগ হারবার কাউন্টির প্ল্যানিং বোর্ডের মেম্বার ছিলেন এবং নিউ জার্সির বাংলাদেশি রিপাবলিকান অ্যালায়েন্সের প্রথম সভাপতি জনাব শামসুদ্দিন মাহমুদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং জনাব শামসুদ্দিন মাহমুদের আরেকটি পরিচয় হচ্ছেন, উনি কিন্তু একজন লেখক, প্রবন্ধকার এবং কবিও। তো আমরা আনন্দিত আপনাদের দুজনকেই পেয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকের এই অনুষ্ঠানটা সাজিয়েছি এভাবে যে আপনারা সবাই জানেন যে আজকে আমাদের একজন হচ্ছেন ডেমোক্রেট সাপোর্টার, আরেকজন রিপাবলিকান সাপোর্টার, এবং আমরা ওনাদের দুজনের দৃষ্টিকোণ থেকে দেখব যে প্রেসিডেন্ট ইলেকশনে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প কিভাবে তাদের নিজস্ব পর্যায়ে এগিয়ে যাচ্ছেন সে ব্যাপার নিয়ে আমরা ওনাদের দুজনের কাছ থেকে প্রথমে শুনবো, তারপর আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমি প্রশ্ন করছি আমাদের মফ মিসবাহ উদ্দিন ভাইকে, যে বলার জন্য আপনি কিভাবে ভাবছেন যে কমলা হ্যারিস কিভাবে আপনি মনে করেন যে এগিয়ে আছেন ট্রাম্পের তুলনায় এই নির্বাচনে জিতার ব্যাপারে? আপনার আজকের যে অনুষ্ঠান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আমেরিকান প্রেক্ষাপটে, এরপরে আমরা যারা ইমিগ্রেন্ট, যারা বাংলাদেশ থেকে এসেছি, যারা সাউথ এশিয়ান থেকে এসেছি, কিংবা সারা পৃথিবী থেকে আমরা যারা এই দেশে এসেছি, এদের জন্য, সবার জন্য এবারের প্রেসিডেন্সিয়াল ইলেকশন মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন। এই ইলেকশনের পরে যে 4টি বছর আসবে আমাদের জীবনে, সেই 4টা বছরে অনেক কিছু পরিবর্তন হইতে পারে। বিষয়টা হচ্ছে এই পরিবর্তন আমাদের জন্য, আমরা যারা এই দেশে ইমিগ্রেন্ট হিসেবে এসেছি, এদের জন্য কতটুকু ভালো এবং মন্দ, সেটা নিয়ে আমরা আলোচনা। তবে ডেমোক্রেটিক পার্টির আমি সদস্য হিসেবে, সাপোর্টার হিসেবে এই ইলেকশনে
আমি এবং আমার ইন্টারেস্ট ওতপ্রোতভাবে জড়িত। ইলেকশন আসে, ইলেকশন যায়, একবার রিপাবলিকান হয়, একবার ডেমোক্রেট হয়, এটাই চলবে। এই ইলেকশনও তাই হবে। ইলেকশনের পর দেশকে নিয়ে আমরা ভাববো এবং যিনি দেশের নেতৃত্ব দিবেন তার মাধ্যমে আমরা দেশকে পরিচালিত করবো, এটুকুই আমাদের বিশ্বাস। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে দেশে এসেছি, আমরা ট্রাম্পকে 4 বছরের জন্য প্রেসিডেন্ট পেয়েছি এবং কামালাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে পেলেও মোটামুটি 4 বছর তাকেও আমরা ক্ষমতায় থাকার সময় তাকে দেখেছি এবং অবজার্ভ করেছি। সে বিষয়ে যদিও আমেরিকান যেভাবে কনস্টিটিউশন ভাইস প্রেসিডেন্ট খুব একটা ভূমিকা থাকে না, শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট ইজ এ শো, whatever president tells him or her, he does. So that way, still we believe that because president's policy is part of her policy. সুতরাং দুইজনকে আমরা কম্পেয়ার করার একটা সুযোগ এই ইলেকশন আমাদেরকে দিয়েছে, বিকজ ট্রাম্প ছিলেন 4 বছর এবং কামালা এখন প্রায় 4 বছর শেষ করছে। এখন এই দুজনই আমাদের ক্যান্ডিডেট। যেভাবে ক্যান্ডিডেট সেটা আপনারা জানেন, বাইডেন প্রাইমারি লোক অনেক পরে গিয়ে সে বলছে যে সে দাঁড়াবে না বিভিন্ন কারণে, সেটা আপনারা জানেন। বিশেষ করে যে ডিবেটটা হয়েছে সেই ডিবেটে তার টোটাল ফেলিওরের কারণে ডেমোক্রেটিক পার্টি ওয়েন্ট এগেইনস্ট হিম, most of them, and that is why he has to change. Now, naturally, there are other good people in Democratic Party, but politically and constitutionally, Biden cannot give it to anybody else except Kamala, because she is the vice president. She is the second to the power. So that is why they gave it to. Whether she is the right candidate or wrong candidate, সেই সময় আর এখন আমাদের হাতে নেই। যেমন রিপাবলিকানরা জানেন ট্রাম্প তার 4 বছরের প্রেসিডেন্সিতে 30,000 বার পরীক্ষিত প্রমাণিত মিথ্যা বলেছে। 30,000 বার, 30,000 বার, এটা লিখিত, এগুলো সব প্রমাণ। ইভেন আমাদের যে 90 মিনিটের যে ডিবেট হয়েছে ট্রাম্প এবং হ্যারিসের সাথে, সেই ডিবেটের 90 মিনিটে উনি 29 বার প্রমাণিত মিথ্যা বলেছেন। তো সেইভাবে 1.5 ঘন্টাকে যদি আপনি 4 বছরে প্রজেক্ট করেন, আমি আশা করি 60,000 বার বেশি এবারে উনি মিথ্যা কথা বলেছেন। এখন একজন দেশ প্রধান যদি এভাবে মিথ্যা বলে দেশ পরিচালনা করেন, তাহলে রেজাল্ট গুলিও মিথ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। তো সেটাই আমার এই হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, ট্রাম্পের সময় অনেকে বলে যে যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ হি ওয়াজ মেকিং ইন এভরি ওয়ে মানি। হি মেড হিজ সান ইন ল দি মিডল ইস্ট কনভয় to bring a solution with Palestine and Israel. What he did, he went to Middle East, he created a relation with Saudi Arabia, got the $2 billion contract and make a relation with Israel and Saudi Arabia, forgetting the Palestine. So this is what he has done throughout his 4 years. Just before he took over the power, he had a news conference where he announced he has to see what is happening with the Muslims. So he banned Muslims and several countries. It has a huge crippled impact for Muslim community. আমি ব্যক্তিগতভাবে মুসলমান, আমি ওই সময় প্রতিবাদ করেছি, অনেক এয়ারপোর্টে আমরা মিছিল করেছি। কিন্তু আইডিয়াটা হচ্ছে এরকম, সে যদি এখানে ক্ষমতায় আসে, এই বছর ফেব্রুয়ারি মাসের 18 তারিখে উনি ফ্লোরিডাতে একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমেরিকা হচ্ছে বেসড অন জুডিও খ্রিস্টান রিলিজিয়ন। জুডিও মানে জুদাইজম, খ্রিস্টান তো খ্রিস্টানি, এই দুইটা রিলিজিয়নকে উনি এখানে নির্বিকারে যেভাবে ওনারা প্র্যাকটিস করতে চান সেই সুযোগ দিবেন। বাকি রিলিজিয়নের ব্যাপারে উনি একটু কন্ট্রোল করবেন, এজন্য প্রয়োজনে এটাকে রেজিস্ট্রেশন করা হবে। যেমন ধরেন যতগুলো মসজিদ আছে, যতগুলো মুসলমান আছে, সবার জন্য যদি একটা সিস্টেম করে দেন যে উই ওয়ান্ট টু নো হাউ মেনি মুসলিমস, হাউ মেনি Christians and not Christians, how many Buddhists, how many Hindus are there. That he wanted to do. I don't know whether he will do it or not.
তারপরে আপনারা বর্ডার নিয়ে একটা কথা আজকে অনেকদিন শুনছেন, যেটা ট্রাম্প চাইছিল যে বর্ডারে বিরাট একটা ওয়াল করে দেন। তো ওয়াল করার কিছু কাজ উনি 4 বছরে করেছেন। এরপরেও দেখা যায় 8 থেকে 10 মিলিয়ন লোক গত 3.5-4 বছরে আমেরিকাতে প্রবেশ করছে। Yes, it is a problem. But the problem is very simple. America needs 3 million not taxi, truck drivers to bring food from California, Florida, and other places to all over the states. 3 million. America need 7 million people to do the farming in America. No Bangladesh is going to go and get the farming done, or nobody else go. America never goes. The 69% that we see on election night, you will see on November 5th, are red. That red means they are Trump supporters. Who are these people? These are the white, rural, urban areas white people. So Obamacare came to rescue American health. And it has been doing very good. 23 million join in that health plan. Still another 20 million has to join, but because of the opportunity, and these are the rural white American who does not want to join. Statistically, it has been shown when you travel from here to capital of your state, you will see both sides hundreds of miles, no population. Every 20-30 miles later, you see a house. What this means? This American white, they don't have the health insurance, nor they want to take the Obamacare, because 28 states, including Shamsuddin Mahmud's Virginia, governor is Republican, 28 states. All these 28 states, most of them are the poor of the poorest state in America. The reason it is only because of Republican policy, Trump policy. What happened when the Trump got elected? He gave $1.3 trillion tax credit. And Shamsuddin knows only top 2% of Americans got that tax credit. The remaining 98% did not get anything. So the impact on the poor remains poorer. The rich got richer. And so far, General Motors, Walmart, Citibank, and different big organizations in America last year did not pay any taxes. Whereas the poor Americans, if you make 100,000 with 2 children, you will be paying about $10,000 in taxes. If you have a house today in the state, you used to take a credit on your mortgage interest. Today you cannot, because of Trump. New York State alone lost $75 billion tax credit due to the policy of Trump in his first 4 years. It is not only New York State. In your state, you are from Virginia, you are from Maryland. Look into the poor people. They lost their tax credit irrespective of the income. So what we are saying that when Trump comes this time, they have their manifesto. আমাদের সামসুদ্দিন ভাই হয়তো বলবেন, it's called Project 2025. They want to close education department of New York American government. They don't want the education system, because the department that oversees the education policy in America, they don't want that. Why? Because that will make school, all of them are private schools. IRS plan to hire 100,000 tax auditors. It was 6 years ago, plan came from the president at that time. When he came, he stopped that. He thinks that tax audit should not be done, because tax audit, if it is done, it goes after the rich people. He shut it down, and none was hired. So the IRS now losing $2.6 trillion in tax revenues.
Now, the people that we are representing may not understand the depth of this issue. IRS collects the entire budget of $4 trillion for American budget, almost all of it, IRS collects. But if IRS cannot collect the money, then you have a bad debt. In his 4 years, he created a $8.6 trillion bad debt. In other words, we owe now $8.9 trillion more than what we used to owe before he was the president. So now, owing means what? Owing means what? Our children, grandchildren, and generation to come has to pay those money. America owes $33 trillion today, and our budget is $4 trillion. $33 trillion we owe. All this has been increased due to the Republican if you start from Reagan, then Bush, then the second Bush, then Trump. They have increased this more than Democrat did. All these things, whenever you look at it, you will find. And then they want to close Social Security the way it is we know now. They want to cut the Medicaid, Medicare. I will conclude by this. আপনারা যারা নিউ ইয়র্ক স্টেটে থাকেন জানবেন, যারা শুনছেন, আমাদের নিউ ইয়র্ক স্টেটে মেডিকেড মেডিকেয়ারের মাধ্যমে আমাদের যারা বাংলাদেশি আমরা কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ডেলাওয়ার, I said one of these 5 states. Everybody comes to New York State to have the free treatment, free hospital, free medicine. Because Medicaid and Medicare. People from Bangladesh comes to deliver their children here because of the way Medicaid, Medicare we know today. Now, some of us may think it is not right. Why they will get free? They should get free because the Jewish people who are controlling 85% of American wealth, they get more benefit than we do. I think the time has come. Our people, our immigrant, our Bangladeshi, our South Asian get some of those American benefits. Thank you very much. অনেক ধন্যবাদ মেজবা ভাই। আমরা আসলে কমলা হ্যারিসকে কেন নির্বাচিত করতে হবে আপনার পক্ষ থেকে আমরা শুনলাম সেই কথাগুলো, এবং আপনি চমৎকার কিছু তথ্য দিয়ে আমাদেরকে সেই জিনিসগুলো জানিয়েছেন। আমরা এখন চলে যাব আমাদের রিপাবলিকান অনুসারী আমাদের শামসুদ্দিন মাহমুদের কাছে জানার জন্য যে আপনি কিভাবে ভাবছেন যে ট্রাম্প কিভাবে এবার নির্বাচিত হতে পারবেন এবং কতটা সম্ভাবনা আছে তার নির্বাচিত হওয়ার কমলা হ্যারিসের চেয়ে, তার নির্বাচিত সম্ভাবনা কেন বেশি, এবং সে আসলে আমরা কিভাবে বাংলাদেশিরা বেনিফিটেড হতে পারি। ধন্যবাদ ধন্যবাদ হাসান ভাই, ধন্যবাদ WBC টিভি, এবং আমি আরো ধন্যবাদ দিতে চাই আমাদের মেজবাহ উদ্দিন ভাইকে, আমার খুবই একজন আস্থা এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি ওনাকে পেয়ে খুবই আনন্দিত আজকে অনুষ্ঠানে। আমি ওনার খুবই সুন্দর সুন্দর বক্তব্যগুলো শুনলাম, বিশেষ করে উনি কমলা হ্যারিস এবং ডেমোক্রেটদের পক্ষে যে কথাগুলো বলেছেন, তা আমি অত্যন্ত খুশি হলেও সন্তুষ্ট হতে পারিনি এই বিষয়গুলি। কারণ আমি যে বিষয়টা বলতে চাই, প্রথমে যদি উনি যে কথা বললেন আমরা মুসলিম হিসাবে আমরা ট্রাম্পকে সাপোর্ট করতে পারি না, আমি একটু নিচে থেকে আরম্ভ করি, আসলে পরে মূল বিষয়টা আসবো। প্রথমে আমরা যদি নিজেকে মুসলিম বলে দাবি করি, আমার মনে হয় প্রথমে ট্রাম্পকে সাপোর্ট করা উচিত। কারণ আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি, প্রথম রিপাবলিকানরা অ্যাবর্শন অ্যাক্ট করেছেন। যদি আজকে ট্রাম্পের 3 জন নেল গডসাস, ব্রেট ক্যাভানা এন্ড অ্যামি কনি যদি উনি অ্যাপয়েন্টেড না করতেন কনজারভেটিভ রিপাবলিকান হিসাবে জুডিশিয়ালে, উনি যে 3 জনকে অ্যাপয়েন্টমেন্ট না দিতেন, আজকে মানে আমাদের এখানে পুরো অ্যাবর্শন মানে অ্যাক্ট যেটা এটা ডেমোক্রেটরা পাস করতো, তাহলে এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হতো প্রথমেই, আমি মনে করি। তো এই জিনিসটা আমাদেরকে আমি যদি মনে করি যে আমি রিপাবলিকানদের এই পলিসিটা সত্যি আমাদের
মুসলিমদের ধর্মের সাথে যায়, তাহলে আমরা প্রথমে সাপোর্ট করা দরকার ট্রাম্পকে, যে না ট্রাম্প অ্যাবর্শন একটাকে রিফর্ম একটাকে স্টপ করেছেন। সুতরাং আমি মনে করি না এখানে মুসলিম এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমেরিকান, যেহেতু আমরা আমেরিকাতে থাকি, আমেরিকা আমাদেরকে অনেক কিছু দিয়েছে আসলে। আমরা আমেরিকাতে এসে আমরা শুধু এখন এখানে চিন্তা করলে হবে না যে আমরা শুধু নিউ ইয়র্কে বসে ওনার লাস্টে কথা থেকে স্টার্ট করলাম আমি, যে নিউ ইয়র্কে কেন সবাই চলে যায় নিউ ইয়র্কে মেডিকেট ফ্রি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আমরা যদি আইসাই চিন্তা করি যে আমেরিকাতে আইসাই শুধু আমরা ফ্রি সুযোগ সুবিধা পাবো, শুধু মেডিকেট ফ্রি হসপিটাল, কিন্তু হু প্রোভাইড এগুলি কার? এগুলি কি ট্রাম্পের পকেট থেকে দেবে টাকাগুলি? ন। এটা কি ডেমোক্রেটরা দেবে? ন। এটা কে দেবে? এটা আমার এবং আপনার টাকা, আমাদের ট্যাক্সের টাকাগুলি আমরা ওদেরকে দিচ্ছি এটা ফ্রি মেডিকেল নেওয়ার জন্য। আর সব অবৈধ এলিয়েন গুলি পুরা বিশ্ব থেকে এসে প্রথমে নিউ ইয়র্কে জড়ো হয়। ওরা, আমরা বাঙালি কয়জন? বাঙালিদের চিন্তা আপনাকে করলে চলবে না শুধুমাত্র ইমিগ্রেন্ট বলতে। আমরা পুরা বিশ্বের ইমিগ্রেন্টকে ধরি, আমরা শুধু বাংলাদেশি ইমিগ্রেন্টদের আমি শুধু আমার সুবিধাটা দেখলে হবে না। সো আই এম দ্য ইউএস সিটিজেন। সো আমি ওট নিয়েছি, যখন আমি ওট নিলাম আমি তো আমার ওটটাই ভুলে যাচ্ছি। আমি যখন ওট নিলাম তখনই আমি বললাম যে আমি ইউএস এর প্রতি আমি থাকবো, 100% লয়াল থাকবো। কিন্তু আমি কি লয়াল থাকছি? না, আমি লয়াল থাকছে না। এই কথাগুলিতে আমি থাকছি না লয়াল। আমি চাচ্ছি যে ফ্রি কোথায় পাওয়া যায় সেখানে চলে যায়। ওনার কথা অনুসারে সব স্টেট থেকে ওখানে চলে যায়, নিউ ইয়র্কে সুযোগ সুবিধা পায় ফ্রি। আমার এই কারণেই সবাই চলে যায় ওখানে, ফ্রি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে আমেরিকান। আমরা এটার এগেইনস্টে ট্রাম্প। আপনি যদি মনে করেন এই যে ফ্রি সুযোগ সুবিধা পাওয়ার এগেইনস্টে ট্রাম্প, আপনি যদি তাহলে আমি মনে করি ট্রাম্প ইজ রাইট। ট্রাম্প ইমিগ্রেন্টদের এগেইনস্টে না। আপনারা যদি, আমি মনে করি, আমি একটা নাম উল্লেখ করতেছি না, বাংলাদেশে একটা পলিটিক্যাল দল আছে যারা মনে করে যে হিন্দু বলতে ওদের সাপোর্টার, অন্য কেউ ওদের হিন্দুদেরকে যতই মারুক কাটুক যতই কিছু করুক না কেন, হিন্দুরা ওদের সাপোর্টার থাকবে সবসময় হিন্দুদের। কিন্তু এটা ভুল, এটা। অথচ হিন্দুরা অন্যদের আমলে, অন্য যে গভর্নমেন্ট গুলো আসছিল অন্যরা বলে বরং বেশি নিরাপদ ছিল তাদের থেকেও। মানে আপনি যদি মনে করেন তাদের থেকে অনেক বেশি নিরাপদ ছিল হিন্দুরা বাংলাদেশে, কিন্তু ওরা মনে করে না হিন্দুদের ভোট ওদের বাক্সে যাবে সবসময়। অনুরূপ ভাবে আমরা ইমিগ্রেন্ট প্লাস বাংলাদেশে যারা আছে ওরা মনে করে যে ভোট গেলেই ওদের ভোট যাবেই শুধু ডেমোক্রেটদের বক্সে, নো ম্যাটার হোয়াট। এইখানে আমরা বাজ বিচার করব না, আমরা কিছুই বুঝবো না। কিন্তু আপনি যদি আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে। আমি এই কথাটা বলছি যে আজকে আমি যে আমেরিকাতে, আপনি আমেরিকায়, আপনি যদি মনে করেন যে আপনি আমেরিকায় আমি আমেরিকায়, এটা কেন, কিভাবে আসলাম, এটাও একমাত্র রিপাবলিকানদের অবদান। এটা আপনি কে প্রথম শুরু করেছিল? আপনি মনে করেন 1986-এ রোনাল্ড রিগান পর আইআরসি সাইন করেছিলেন ইমিগ্রেশন। আমি প্রথম ইমিগ্রেশন দিয়ে শুরু করি, যেহেতু ইমিগ্রেশন স্ট্যাটাসটাই এখন সব থেকে বড় মূল বিষয় ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে। ট্রাম্প চাই যে ইমিগ্রেশনটাকে মানে ঢেলে সাজানোর জন্য ঢালাও ভাবে আপনার বিশেষ করে বর্ডারটাকে সিকিউর করার জন্য, আমেরিকা বর্ডারটাকে। কিন্তু ডেমোক্রেটরা চাই বর্ডারটা ওপেন করে দিক সবার জন্য, কিন্তু ট্রাম্প চাই নো, এটা হইতে হবে। এখন একটু পূর্বে যাইতে হবে ইতিহাসে। 86-এ আইআরসি কে সাইন করেছিল? রোনাল্ড রেগান স্টার্ট করেছিল, রোনাল্ড রেগান। যেখানে 1982 সালের 1 জানুয়ারির আগে সকল অবৈধ ইমিগ্রেন্টদেরকে বৈধতা দিয়েছিল প্রথম রিপাবলিকানরা। ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। দেন আপনি মনে করেন, এবং এরপরে যদি আপনি আসেন 2000 ডিবি লটারি 1990 প্রেসিডেন্ট কে সাইন করেছিল ডিবি লটারি প্রথম? 1990-তে প্রেসিডেন্ট জর্জ বুশ যদি সাইন না করতেন ডিবি লটারি আজকে আমরা আসতে পারতাম না। জর্জ এইচ বুশ যদি এটা সাইন না করতেন আসতে পারতাম না। এরপরে 99-তে আপনার যেটা হলো NP5 87 থেকে 89 সব রিপাবলিকানরা আমলে। দেখেন এটা ক্রমলরে OP1 89 থেকে 91, AA1 92 থেকে 94, 95 থেকে ডাইভার্সিটি বিষয় আরম্ভ হলো। এই পুরোটাই কিন্তু রিপাবলিকানের এজেন্ট ছিল আপনার রোনাল্ড রিগান, জর্জ ডব্লিউ বুশ। তার মানে ওনারাই প্রসেস করছে আজকে সুবিধা আমরা পাচ্ছি। আমরা ইমিগ্রেশন পলিসিটা
আজকে আজকে এটা কিন্তু আমরা ওইটা নাই যে এটা কিন্তু শুরু করেছিল রিপাবলিকানরা ইমিগ্রেশন। সুতরাং রিপাবলিকানরা চাই যে বৈধ ইমিগ্রেন্ট দেশে আসুক, স্কিল ইমিগ্রেন্ট দেশে আসুক, নট এলিয়েন আসুক। আয়সা যেরকম মেজবা ভাই বললেন যে আয়সা এখানে ওই ভিক্ষার ঝুলি নিয়ে নিউ ইয়র্কে বসে থাকবে, ওরা ফ্রি মেডিকেল পাবে, আপনার ফ্রি সুযোগ সুবিধা পাবে, এরকম ইমিগ্রেন্ট আমরা চাই না এদেশে। আপনি যদি এটা মনে করেন যে আমি যদি মনে করি, অনেকে বলেন যে এই কথা যে আপনি নিজে ইমিগ্রেন্ট হয়ে ইমিগ্রেন্ট আসার বিরুদ্ধে আপনি কেন কথা বলতেছেন? আমি বলছি নো, এটা এরকম না, এরকম বিষয় নয়। আপনি যদি মনে করেন একটা খামারে আপনি 100 গরু চাষ করলেন, আপনি যদি গরুকে বিক্রি না করেন, আপনি যদি করতে থাকেন আপনি দেখবেন যে এটা একটা পরিবেশে ভারসাম্যহীন হয়ে যাবে। 1000 হবে, 2000 হবে, 5000 হবে। আপনি যদি গরুটাকে বিক্রি না করেন, গরুকে কিছু না করেন, ওইখানে দেখবেন হাজার হাজার হয়ে গেছে, আপনি নিজে থাকতে পারতেছেন না আপনি। সুতরাং আপনাদেরকে লজিক্যাল পয়েন্টে চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক এভরিথিং লজিক্যাল দ্যাট হ্যাঁ আমি ইমিগ্রেন্ট এসেছি, কিন্তু এখন আমি ইমিগ্রেন্ট এসেছি লিগ্যাল ওয়েতে, আমি ইলিগাল আসি নাই। আমিও ওদের সুযোগ সুবিধা লিগ্যাল ওয়েতে এসেছি। লিগ্যাল ওয়েতে আমি তো বলতেছি না যে এখানে ইমিগ্রেন্ট সবাইকে খেদায় দাও, আমি এটা বলতে চাও, এটা বলতেছে না। যদি বলতো আপনি আমাকে বলেন 4 ইয়ার্সে, এখন মেজবাই বললেন যে ট্রাম্প মুসলমানদের শত্রু, মুসলমানদের হয়েছে, আপনি আমাকে এই কথাটা বললেন 4 ইয়ার্সে ট্রাম্প আমি মুসলিম, আমরা এখানে 3 জন যারা আছে আমি মনে করি সবাই মুসলিম। আপনি বলেন কি এমন পদক্ষেপ গ্রহণ করেছেন ট্রাম্প যে আমরা এই দেশ থেকে চলে যেতে হবে বা আমরা এই দেশে থাকতে পারবো না? আমি তো মনে করি না। আমার মেজবাই জবাব দেবেন, আমি মনে করি না এই ধরনের কোনো কিছু ট্রাম্প নিয়েছেন। হ্যাঁ, ট্রাম্প নিয়েছে অ্যাকশন, 7 কান্ট্রি ব্যান করেছে লোকজন আসার জন্য। ওদের সাথে ওরা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল, আইএসিসির সাথে জড়িত ছিল, বিভিন্ন ইয়ের সাথে ট্রাম্প করেছে এগুলি। ট্রাম্প তো সৌদি আরবের লোক বন্ধ করে নাই, সৌদি আরবে ট্রাম্প তো বন্ধ করে নাই, তার কি মানে লোক যারা আইসিসির সাথে জড়িত ছিল ওদেরকে বন্ধ করেছে। আপনি আসেন, তাহলে এগুলি একটা প্রচারণা, এগুলি প্রচারণা, এগুলি ট্রাম্পের বিরুদ্ধে। আমি মনে করি ট্রাম্প যেটা করেছেন বা করতে চান, বর্ডার সিকিউর করতে চান আমেরিকানদের স্বার্থে। আমি আমেরিকান, আমার স্বার্থটাই প্রধান দেখতে হবে। আমি যদি লাইবেল না থাকি এই দেশের প্রতি, কেন আপনি শপথ নিয়েছিলেন পতাকার অধীনে, আমেরিকার পতাকার অধীনে, যে আমি এই দেশের প্রতি আমি লয়াল থাকবো, এই দেশের প্রতি আমি এই দেশের সব আইন কানুনগুলো মেনে চলবো। কিন্তু আপনি যদি, আমি মনে করি যে এখন রিপাবলিকানরা ডেমোক্রেটরা যেগুলো বলতেছে এগুলি দিস ইজ নট দা দেয়ার কথা, তাদের কথা না এগুলি। আসেন ইমিগ্রেশন অ্যাক্ট, তো এরপর আসেন আমি কয়েকটা কথা বলবো। বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে আজকে আপনারা বলতেছেন ট্রাম্প ওই করতেছে, সেই করতেছে, ট্রাম্প ওই। আমি মনে করি ট্রাম্পের আমলে, আমি আরেকটা সাক্ষাৎকার দিয়েছিলাম, আমি বলেছিলাম যে ট্রাম্পের আমলে কয়টা জিনিস যদি আপনি বলেন, ইমপ্লিমেশন রেট, আমি কয়েকটা যদি বলি, ইমপ্লিমেশন রেট ছিল less than 2, আর এখন ইমপ্লিমেশন রেট 2.4 এর উপরে ইমপ্লিমেশন। ওয়েজ গ্রোথ ট্রাম্পের আমলে হাইয়েস্ট ছিল। আর এখন কোথায়? আপনারা যে বেসিক বিষয়গুলো চিন্তা করতে হবে আপনাদেরকে। গ্যাসোলিন প্রাইস ট্রাম্পের আমলে এরকম ইয়ার পরে ট্রাম্পের আমলে less than $2 আমরা গ্যাস কিনতে পেরেছিলাম, আর এখন গ্যাসের প্রাইস কত? $5 অলমোস্ট। আনএমপ্লয়মেন্ট রেট ট্রাম্পের আমলে ছিল কত? less than 4%, আর এখন এটা 8%-এর উপরে। জিডিপি গ্রোথ এখন এখন জিডিপি গ্রোথ নাও 3%, আর ট্রাম্পের আমলে এটা 6%-এর উপরে ছিল। এখন স্টক মার্কেট 2000 অলমোস্ট 1000 ডিফারেন্ট ট্রাম্পের। এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। ট্রাম্পের কথা, হি ইজ এ বিজনেসম্যান। আপনি আসেন প্রথম, সেকেন্ড থিং আসেন, মূল যে বিষয়টা সেটা হলো যুদ্ধের কারণে। আপনি মনে করেন এই যে কার আমলে, এখন আমি তো মনে করি, আপনারা যদি মনে করেন যে ট্রাম্প আসলে যুদ্ধ আরো বাড়বে, দিস ইজ টোটালি রং। ট্রাম্প আসলে উপসাগরীয় যুদ্ধ স্টপ হয়ে গেছিল। ট্রাম্প আফগানিস্তান থেকে সৈন্য আনার প্রক্রিয়া শুরু করেছিলেন ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্প উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা থামাই দিয়েছেন। ট্রাম্প রাশিয়ার সাথে উত্তেজনা বন্ধ। পুরা বিশ্বের সাথে ট্রাম্পকে সবাই যদি বলেন যে আমেরিকা মেক গ্রেট অ্যাগেইন, ট্রাম্পের এই পলিসি আমি এই কারণে সাপোর্ট করি। ট্রাম্পকে, আমেরিকাকে মানুষ ভয় পেতে, এখন কেউ ভয় পায় না। আজকে $60 বিলিয়ন, ওয়াই আমাদের ট্যাক্স মানি, ওয়াই ইউ গিভ
the $60 billion ইউক্রেন ফর নো রিজন। এটা আমার আপনার ট্যাক্সের টাকা। এটা কি বাইডেন তার ঘর থেকে এনে দিছে এই টাকা? কেউ এনে দেয় না। এটা আমাদের $60 billion আমাদের ট্যাক্স মানি। ওয়াই দে গিভ ইট টু দা ইউক্রেন? $30 billion দিতেছে 43,000 innocent, 43,000 now more than 45,000 innocent প্যালেস্টাইনকে কিল করার জন্য $30 billion ইসরায়েলকে দিচ্ছে কে? ট্রাম্প? নো, হু? ট্রাম্প আসলে তখন দেখা, এখন কে দিচ্ছে? এখন আপনি যদি মনে করেন যে এগুলা কেন আজকে 1 বছরের উপরে ওরা যুদ্ধ থামাইতে পারলো না? বাইডেন ক্ষমতায়, আজকে বাইডেনকে ব্যাকওয়ার্ড কে সাপোর্ট করতেছে? কমলা হ্যারিস, সে তার ভাইস প্রেসিডেন্ট, রানিং ভাইস প্রেসিডেন্ট। তাহলে কেন তাদের পলিসি কিসের? তারা যদি মনে করেন যে যুদ্ধ থামাই পড়বে, তারা কেন? তারা তো যুদ্ধ থামানোর কোনো লক্ষণ নাই তাদের। তারা তো বরং এটাকে উস্কাই দিচ্ছে। তারা উস্কাইছে। ওরা যদি আজকে বলে, আমেরিকা যদি আজকে বলে স্টপ নেতানিয়াহু, ইউ ক্যান নট গো ওয়ান স্টেপ ফার, নেতানিয়াহুর বাপের শক্তি নাই যে এক পাও আগাবে। নেতানিয়াহুর বাপের শক্তি নাই, কারণ আমেরিকার পাওয়ারে আমেরিকা চলে, ও চলে। তাহলে কেন ওরা পারলো না আজকে এতদিন পর্যন্ত? কেন ওরা স্টপ করতে পারলো না? বারবার ওরা কে উস্কাতে? এগুলা ট্রাম্প করে নাই, বরং ট্রাম্পকে ভয় পেত দুই গ্রুপে। তখন ট্রাম্পকে ওরা আক্রমণ করা সাহস পেত না মিডল ইস্টে। আপনি মনে করেন ট্রাম্পের 60 বছরের শাসন আমলে এইরকম সিচুয়েশন ছিল না? কয়জন লোক মারা গেছে ওইখানে ফিলিস্তাইনে? আপনার দেখেন 400 পিপল মারা যায়নি 4 বছরে, আর এখন 45,000 লোক মারা গেছে। এই বিষয়গুলো চিন্তা করতে হবে। প্রত্যেকটা দেশে যুদ্ধ স্টপ করে দিয়েছে অলমোস্ট ট্রাম্প। আর ডেমোক্রেট আসলে যুদ্ধ লাগানো আরম্ভ হয় সবকিছু দেশে, যার কারণে ইমপ্লিমেন্টেশন আরম্ভ হয়, আনএমপ্লয়মেন্ট রেট আসেন। এবার জবে আপনি যদি আগামী 4 বছর যদি কমলা হ্যারিস ক্ষমতা আসে, সত্যি বলতে কি আমি আমেরিকাতে কেউ জব করতে পারবে না। H1B ভিসা যেটাকে রেস্ট্রিক্টেড করেছিল ট্রাম্প, ডেমোক্রেটরা এসে আবার এটা ঢালাও করে দিয়েছে। এখন দেখেন আইটি মার্কেটে সব আইটি স্কুল ভাঙা। আপনি যদি মনে করেন বাঙালি যে আইটি স্কুলগুলো সব ধ্বংসের পথে, কোনো জব নাই। আমি কালকে আমার খুব পরিচিত একজন মানে আইটি স্কুলের বলে গত 1 মাসে কোনো একটা, যেখানে প্রতি মাসে ওনার 2 জব হইতো, ওনার গত 1 মাসে একটা জব হয়েছে গত। কারণ H1 বিষয়কে রেস্ট্রিকশন তুলে দেওয়াতে সব জবগুলো ওরা ইন্ডিয়ান নাম বলতেছি না আমি, ইন্ডিয়া, পাকিস্তান, নট পাকিস্তান, চাইনা, বিভিন্ন দেশে ওরা দিয়ে দিচ্ছে। ওরা জবগুলি চলে যাচ্ছে সবগুলি। ওদের থেকে সস্তায় লোক আনতেছে, ওদেরকে রেস্ট্রিকশন তুলে দেওয়াতে আগামী 4 বছর পরে কোনো জব, বিশেষ করে আইটি সেক্টরে কোনো জব থাকবে না যদি কমলা হ্যারিস আবার আসে, ডেমোক্রেটরা আসে। আগামী 4 বছর বিশ্বময় যুদ্ধের দামামা চলতে থাকবে। যদি ট্রাম্প আসে, আমি মনে করি আগামী 1 মান্থের মধ্যে প্রথমেই ইউক্রেন যুদ্ধের স্টপ। হি নোস হাউ টু ডু ইট। আমি মনে করি আগামী 3 মান্থে যুদ্ধ স্টপ। মিডল ইস্ট কিভাবে করবে সে বলে যে এখন ওখানে মেরে দাও, সেখানে মেরে, কিন্তু সে সেরকম করে না। সে কিরকম করেছে সে আপনারা জানেন। সে গত টার্মের মধ্যে সে যুদ্ধ থামিয়ে দিয়ে সবগুলাতে অলমোস্ট। সুতরাং ট্রাম্পের কিছু কার্যক্রমে কথায় যদি অনেকেই এটা ভুল ভ্রান্তি ধারণা মনে করে যে ট্রাম্প এটাকে আসলে না, রিপাবলিকানদের পলিসিগুলি যেগুলি ওরা নিচ্ছে বা ইমিগ্রেন্টদের জন্য, এটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমাদের ট্রাম্পের আমলে আরেকটা কথা আমি আপনাকে বলেছিলাম যে আমি ওয়ালমার্টে গেলে লেস দেন $2 একটা দুধ পাইতাম 99 সেন্টে ট্রাম্প আমলে। আমি আপনাকে প্রমাণ দিতে পারি, রিসিট আছে আমার কাছে এখনো। 99 সেন্ট থেকে 130 সেন্টে একটা, আর এখন একটা দুধের দাম $5। আপনার ওয়ালমার্টে যান আপনি $4-5 একটা দুধের দাম। এটা একটা সাধারণ নিত্য প্রয়োজনীয় একটা উদাহরণ, এক্সাম্পল দিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বেড়েছে, আপনি মনে করেন না আমেরিকাতে আমরা থাকতে পারবো আগামী 4 বছর যদি ডেমোক্রেটরা ক্ষমতায় আসে? উই শুড লিভ, আদারওয়াইজ আমাদেরকে সবাইকে আমরা ভার্জিনিয়া প্যাক করে, আমার মনে হয় মেজবা ভাই যে স্টেটে থাকে সেই স্টেটে চলে যেতে হবে। হ্যাঁ, মেজবা ভাইয়ের স্টেটে চলে যেতে, ফ্রি হেলথ, ফ্রি খাওয়া দাওয়া, সব ফ্রি পাবো, ওইটাই করতে হবে আমাদেরকে। আর নাহলে আমেরিকাতে কেউ থাকতে পারবে না। আমাদের বিতর্ক দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটা বেশ জমে উঠেছে। আমরা মেজবাহের কাছ থেকে ডেমোক্রেটের প্রার্থীর কথাগুলো শুনেছি, কমলা হ্যারিসের পক্ষের কথাগুলো শুনেছি, শামসুদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা ট্রাম্পের পক্ষের কথাগুলো শুনলাম। সব মিলে আসলে আমাদের যে আজকে একটা বিতর্কের যে পরিবেশটা আমরা যেটা
করতে চেয়েছিলাম সেই পরিবেশটা চমৎকার চলে আসছে। এখন আমরা সেইটা থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, মেজবা ভাই আপনি কি মাহমুদ ভাইয়ের কথার পাশাপাশি আপনার কি কোনো রকম আছে কিনা আপনি বলতে পারেন? Sure. No, I think Shamsuddin Bhai presented, and he should do Republican Party. There is no doubt about that, because he spoke very well. Some of the information he may have to recheck. এই যে 1986, 1990 and thereafter যতগুলি ইমিগ্রেশন বিল আসছে এগুলি সব ডেমোক্রেটদের বিল। ডেমোক্রেটদের এডওয়ার্ড কেনেডি 1986 এবং 1990 both bill, he was the author. He is the one who wrote those bills. Unfortunately, Democrat failed for 2 votes in the 1990s. In 1986, Republican did not support them because of the Reagan. And then when Reagan became president after Carter, now Republicans brought that bill with 5 Democrats and 5 Republicans. That is how all these bills get passed. Because আমাদের শামসুদ্দিন ভাই ভালোভাবে জানেন, immigration is not Republican issue. Never been. It will never be their issue. It is Democrat issue, but whenever Democrat wants, it did not go. Just giving you an example. 6 months ago, there was a border bill. Both party has decided to pass. If that bill would have passed, border would have been strictly controlled and the wall would have been built. 5 Democrat, 5 Republican decided, and Trump said, no, don't do it now. And it did not happen, and that is why it continues. So this is some area by Shamsuddin has to look. And also GDP, per capita, and unemployment, stock market, this চারটার কথা যেটা বলেছেন, আমার মনে হয় আপনি লেটেস্ট দেখেন নাই, মানে লেটেস্ট বলে ইতিমধ্যে দেখেন নাই, এগুলি আগের দেখা আপনার। এইসব চারটা ইয়েতেই during last 3.5 years is better. The only place that is not good is the inflation. Inflation, because of the pandemic, went up to 9.13%. The Inflation Act মাধ্যমে, which is Democrat and Republican both did that, that Inflation Act মাধ্যমে they brought it down, as you said, 2 point something, or it is in, I believe that it is still 3.14. So I think the idea that Shamsuddin Bhai talked about the Trump, that he has not done any war in his 4 years, but in last 30 years there are 16 wars. Last 30 years there are 16 wars. 12 of them was caused by the Republican. You know that Dick Cheney was the arm dealer. He has to send the arms to the Middle East, to Iraq, to Libya, to Syria. That is why they occurred those war, and you remember those things. But second Bush is the one who started those Iraq war, and also Libya and Syria war. But anyway, irrespective of all this, war is the product of Republican policies. There is no doubt about that. But currently যেসব ওয়ারগুলি চলছে সেগুলির থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ট্রাম্প ক্ষমতায় আসার পরে 70 বছর যাবত ইসরায়েল ট্রাইড টু মুভ দেয়ার ক্যাপিটাল ফ্রম তেল আভিভ টু জেরুজালেম, বাট ইন দ্য ফার্স্ট 90 days Trump move the Israeli capital from Tel Aviv to Jerusalem. Jerusalem is the only last hope for the Palestinians, that if they ever get independent, Jerusalem will be their capital. So Trump has destroyed their hope, not only for now, but forever, because it will be difficult to remove that capital from Jerusalem to Tel Aviv again. So this is the conclusion. But now, let me come to the Shamsuddin Bhai's understanding of the Republican Party. I also believe, because of the current situation, especially market commodities, as he said, milk is $5 now, even at Walmart. Not everybody goes to Walmart. They buy it from mom and pop store. It is even higher. So because of that reason, because of the gas, because of the everyday people,
they are suffering. There is no doubt in my mind. If Trump wins, this will be the only reason he's going to win. And I will not be shocked because I know the election. Now, Kamala Harris also can win if people thinks that they are for the poor, they are for those who cannot represent them, if those who are the last and those who are the lost. Among those people, which are 86 million people. But unfortunately, our 86 million has not yet with Democratic candidates. But on the other hand, Republican 74 million was there 7 years ago with Trump, 4 years ago with Trump. Now, 7 years later during this election, less than 3 weeks left, still with Trump. So Trump can win. I can see the vision. What is possible, Democrat can win only when people realize that where we'll be going from 4 years from now. So with that note, I just want to say, Shamsuddin bhai, you have a good thoughts on your party. Now, those states that Arizona, yes, yes, Arizona, Michigan, Pennsylvania, Georgia, North Carolina, Wisconsin. Those polling are changing. There is no doubt in my mind. Right. At the beginning, when Kamala was announced, she Kamala was ahead. rising. Kamala 5% এগিয়ে ছিল, এখন Yeah, she was 4% rising. পিছিয়ে গেছে কমলা। But she is now down. Now, তার হানিমুন পিরিয়ড ছিল, একেবারে this ইজিলি will জিততে happen. পারত। This can happen until the last day of the election, only because when they take a poll of 1,000 or 2,000 people, each time they choose different people. Now, of those different people, it's a sample of the population, segment of the population. Poll can go anyway. That is why in the last election, when Hillary and Trump ran, you saw everywhere Hillary is winning. But by 11 o'clock, Trump is the winner. So this fifth is coming the same way. This is the only election, even I think nobody can predict what will happen. Anything can happen. Anybody can win by virtue of the situation that we are in. Middle East, by Shamsuddin bhai, he told 45,000 Palestinians, of which 30,000 are men and women and children. It's not a matter of joke. Whole world is in favor of Palestine. Everybody is against Palestine, against Israel, except the USA. Now, even now, they are sending their drone system to the Israel where they already gave it to them, because Iran is now sending the Israel to them. So, America is the reason why what Israel is doing. I don't agree 100% with Shamsuddin bhai that when Trump comes, it will change. He will tell them, oh, don't do it anymore. They are going to stop. One thing for Israel is true. They give a damn, they don't care. Since 1948 until last one, there are over 100 resolutions. All of them they refuse to follow. All of them they denied. And nobody can do, because America can do veto. That veto power will continue with America, and Israel will get, doing all these murder things in the future also, until such time the American policy do not get changed. I don't know, Trump is not the one who is going to change the policy, nor Democrat can change the American policy. American policy will change one day when those students who have protested all over America, when they come into power, maybe 15, 20, 30 years from now. Right. The idea is not, that should not give us our understanding. I think if you look into Carter and Clinton, and later Obama did little bit, he was busy with his Obamacare or the affordable health care. He could not do much for the Middle East. We understand that. But I think Democrat has done more for the Palestinian cause within the policy format of the USA, in helping, in bringing Arafat and Simon together, in bringing that the extension
of the Jewish settler cannot continue to West Bank and Gaza. They do, they still continue, but at least they are the one who said that. So with that note, I leave with the public, people, especially our voter. Let them find who is the best for them. Both of them are bad, but one of them must be less evil than the better. Reason is that if you look into Project আসলে ভাই আপনার এই কথার উপরেই yes, 100% against that. But if you look Democratic platform, it is 80% for us. Thank you very much. থ্যাংক ইউ মেজবা ভাই, আপনার এই কথার উপরে আমি পোপের একটা কথা নিয়ে আসছি। পোপ বলেছে যে এবারের দুজন ক্যান্ডিডেটের দুজনের কারকে আমরা সাপোর্ট করার জন্য মত নেই এবং আমাদেরকে লেস ইভিলকে সাপোর্ট করতে হবে। দেখেন ইভেন পোপও বলেছে এই কথা, ইভেন ধরেন যেমন ওরা অ্যাবর্শনকে সাপোর্ট করছে অথবা ইয়েরা করছে না, এবং সব মিলিয়ে পোপও এই কথা বলেছে যে আসলে এবারের সবার কাছে পরিস্থিতিটা এমন যে আমরা বাংলাদেশিরা যে শুধু মানে একটা দোটানার মধ্যে আছি এরকম না, আমার মনে হয় পুরো আমেরিকান পিপল এরকম দোটানার মধ্যে আছে। আমি যেমন ওয়েস্ট ভার্জিনিয়ার একজন এর সাথে কথা বললাম, লাইক হোয়াইট সাথে কথা বললাম, তারও ধারণা যে সে বলছে যে আসলে দেখো ট্রাম্প আর এবং আমরা কাকে নিব, কেউ তো আমাদের জন্য আসলে দেখবে না, আমাদের মূল্যস্ফীতি এত বেড়ে গেছে, তাছাড়া ট্রাম্প আসলে তার পক্ষের যে প্রথম 5% তার দিকে দেখবে, কমলা আসলে তারা দেখবে যে তাদের যে জিনিসগুলো তারা সেটা নিবে, দেশের বাইরের দেশকে তারা ফান্ডগুলো পাঠিয়ে দেবে যুদ্ধের জন্য, এরকম আমাদেরকে আমাদের দিকে কেউ দেখছে না। তো সবাই আসলে এটা নিয়ে আছে কি করা যায় এবং এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, এই ব্যাপারে আপনাদের দুজনের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। আমি শামসুদ্দিন মাহমুদকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের কি ফলো করতে পারি এবার নেওয়ার জন্য, আপনার ধন্যবাদ হাসান ভাই। তো আমার তো শ্রদ্ধেয় মেজবা ভাই বললেন অনেক কথা, আমি মনোযোগ সহকারে শুনলাম ওনার কথাগুলি। উনি খুবই ভালো ভালো পয়েন্ট গুলা তুলে ধরছেন। আসলে উনি নিজেই বলেছেন যে ট্রাম্প এবার জেতার সম্ভাবনা খুব বেশি। আমি অ্যাপ্রিসিয়েট করি ওনার রিয়েলাইজের জন্য যে উনি বলেছেন যে হ্যাঁ ট্রাম্প জেতার সম্ভাবনা খুব বেশি। আসলে আর একটা ব্যাপার যেটা আমার যে মনে হয়, আমি মেজবা ভাইকেও এই ব্যাপারে জানতে চাইবো মেজবা ভাইয়ের কাছে, যখন সুযোগ এসেছিল যে বাইডেনের পরে আরেকজনকে বেছে নিতে, আমার মনে হয় কমলা হ্যারিস ওয়াজ নট এ গুড চয়েস। আমরা ডেমোক্রেট পার্টি এটা কিভাবে করলো, আমারও এই ব্যাপারটা নিয়ে আসলে একটা সন্দেহ আছে। আমি এটা মেজবা ভাইয়ের কাছে আসবো এটা নিয়ে। এটা একটা ভালো পয়েন্ট। আসলে আমি এটা ডেমোক্রেটদের পলিসির ব্যাপারে বলছি না, এটা হয়তো মেজবা ভাই ব্যাখ্যা করবেন। তবে আমার মনে হয় যেহেতু সেম অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেনকে লাইক না করলে তো তার অ্যাডমিনিস্ট্রেশনকে লাইক করবে না, এটা পাওয়া স্বাভাবিক। তাদের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জের জন্য যে ডিফারেন্ট ক্যান্ডিডেট তাদের একটা ভালো উত্তম পন্থা হতে পারতো। এটা অবশ্যই মেজবা ভাই বলবেন ডিটেলস, আমি এই বিষয়ে যাবো না। আমি যে কথাগুলা বলছিলাম যে কথাগুলি, এখন আপনি যে কথাটা বললেন ওখান থেকে বলতে পোপ যে কথাটা বললেন যে পোপ যে দুজনে পাপী, আসলে উনি কথাটা এইভাবে বলেছিলেন যে দুজনেই ভালো ক্যান্ডিডেট না, এটা বলেন না, দুজনে পাপী। এখন কে কম পাপ কে বেশি পাপ করেছেন সেটাই মুখ্য বিষয়। তা আমি সেদিক থেকে যদি মনে করি যে আমি ট্রাম্পের হাতে 45,000 ইনোসেন্ট পিপল হত্যার কোনো ইতিহাস নাই, সুতরাং ট্রাম্প হলো কম পাপী আমার মনে হয়। ট্রাম্প অ্যাবর্শন চাই না, হ্যাঁ, সুতরাং ট্রাম্প কম পাপী। বিশেষ করে অ্যাবর্শনের জন্যই এটা মূল একটা বিষয় ছিল যেটার জন্য পোপ হ্যারিসকে দায়ী করেছেন, বিশেষ করে অ্যাবর্শন বিলের জন্য। সুতরাং আমি মনে করি এই দুইটার সাইড যদি আপনি চিন্তা করেন, আমার মনে হয় ট্রাম্প কম পাপী হ্যারিসের থেকে। তো আমি মনে করি আমরা হ্যারিসকে আমরা সেখানে প্রত্যাখ্যান করতে পারি, ট্রাম্পকে ভোট দিতে পারি। কারণ ট্রাম্প 45,000 যদি এটা ট্রাম্পের আমল হতো, তাহলে আমি যদি রিপাবলিকান সাপোর্ট করে আমি নিজে না করতাম যে না ভোট দেওয়া যাবে না, কি করি এখন বলবো। হয়তো মেজবা ভাই কথা বলেছেন যে হ্যাঁ না ঠিক আছে, ট্রাম্প আসলে কি এখানে মিডল ইস্টে স্টপ হয়ে যাবে কিনা যুদ্ধ। ট্রাম্প তো প্রথম জেরুজালেমের রাজধানী নিয়ে গেল, আপনার ইসরায়েলের আমেরিকান রাজধানী নিয়ে গেল। সরি, আমি একটু ভুল বলতেছি, ইসরায়েলের রাজধানীটা ইয়েতে নিয়ে গেল, হ্যাঁ আমেরিকান কনসুলেটটা স্থানান্তর করে ইয়েতে নিয়ে গেলেন আপনার পূর্ব জেরুজালেম, নর্থ জেরুজালেমটা কয়েক ভাগে বিভক্ত, আপনারা জানেন এটা।
এমনিতে এটা নিয়ে জেরুজালেম প্রত্যেকটা ধর্মের, আমাদের বিশেষ করে 3টা ধর্মের একটা পবিত্র স্থান। এটা মুসলিম, খ্রিস্টান এবং আপনার ইহুদি, সবার একটা পবিত্র স্থান জেরুজালেম। এখন আপনি যদি চিন্তা করেন যে না, মানে আপনি যদি আপনার সবাইকে সহ অবস্থানের চিন্তা করেন যে না সহ অবস্থান দরকার আছে, এখন আপনি যদি মনে করেন না আমারটা পাইয়াই আমি সহ অবস্থান করবো, তাহলে তো হবে না। উনি পূর্ব জেরুজালেম আগে থেকে ওরা ক্লেম করতেছিল জুসরা যে এটা আমাদের ইয়া, আর একটা অংশ অলরেডি ট্রাম্প বলেছেন যে 2টা ভাগ হবে, একটা পার্ট যাবে ইসরায়েলের সাথে, একটা পার্ট ফিলিস্তিনের সাথে। ট্রাম্পের ফর্মুলাই তো ঠিক ছিল যে না হ্যাঁ ঠিক আছে, একটা কিছু সাথ দেওয়া হলো, 2 গ্রুপকে শান্ত রাখা, 2 গ্রুপকে শান্ত রাখার পরিস্থিতিটাই ছিল ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। সেটা করার জন্য হয়তো ট্রাম্প উদ্যোগ নিয়েছিল, সেটা করার জন্য, যার কারণে ফিলিস্তিনে আপনি মনে করেন যুদ্ধটাকে তখন লাগতে পারতো না যখন পূর্ব জেরুজালেমে কে ট্রাম্প আমাদের স্থানান্তর করলো, তখন 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 তো যুদ্ধ লাগতে পারতো, তখন তো ওরা করতে ডিনাই করতে পারতো বা একটা বড় একটা কিছু হতে পারতো, কিন্তু হলো না কেন? তখন হলো না কেন? এখন কেন হচ্ছে এটা এতদিন পরে? আসল কথা হলো যে মানে কমলা হ্যারিস প্লাস ডেমোক্রেটদেরকে, বাইডেনকে কেউ মানতেই চায় না ওদের এসব পলিসির কারণে। কারণ কি, আমেরিকান পলিসি ফরেন পলিসি শুড বি আমেরিকা ফার্স্ট। আপনি ট্রাম্প যে কথাগুলো বলতেছে আমি এগুলাতে লিগ্যালিটি খুঁজে পাই, আমি এগুলাতে আপনি ন্যাপটা চুক্তিতে থেকে ট্রাম্প সরে আসার জন্য প্ল্যান করেছিল। ইউএসএমসিএ যেটা আপনার মেক্সিকোর সাথে মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট, ওটা থেকে ট্রাম্প সরে আসার কথা বলেছিল। ট্রাম্প সরে আসার পর জলবায়ু চুক্তি থেকে সরে আসার কথা বলেছিল ট্রাম্প, এবং উদ্যোগ গ্রহণ করেছিল সেখানে ট্রাম্প। সেটার আবার ফান্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ ট্রাম্প আবার ওরা ইয়ে করলো। আবার ট্রাম্প যেটা করেছিল, এখন আপনি যদি মনে করেন আমি কন্ট্রিবিউশনটা যদি আমার এটি আপনি এই বলে জাতিসংঘ, আপনি জাতিসংঘে যদি 80% কন্ট্রিবিউশন ইউএস এর হয়, আপনি ঠিক আছে, আপনি চান আপনার প্রাপ্য, আপনি চান আপনার অধিকার, তাহলে হোয়াই আপনি কেন আপনি কন্ট্রিবিউশন করবেন না? আপনি চান আপনার অধিকার, আপনার তো টাকা কম নাই, আপনি আজকে চায় না, তাদেরকে টাকার অভাব আছে, তারা বিলিয়ন ডলার মানুষকে দিচ্ছে, তারা চায় না, হ্যাঁ তাদেরকে টাকার অভাব আছে। রাশিয়া তারা এত বড় একটা যুদ্ধ করতে পারতেছে, সবার একটা আনুপাতিক একটা ইয়ে আছে, তাহলে ওরা আপনারা কেন টাকা দিচ্ছেন না? আমেরিকা কেন 70% টাকা দিতে হবে? যদি আমেরিকা 70% টাকা দেয়, তাদের কথা শুড আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান, আমি মনে করি। আপনি কেন আপনি শুধু সব রাইট গুলো চাইবেন সমান সমান সবকিছুতেই, কিন্তু আপনি দায় নিতে চাইবেন না কোনো কিছু, হ্যাঁ তা তো হতে পারে না। ট্রাম্পের এটাই স্পষ্ট বানিয়েছিল যে না, সবাইকে সমান সমান ইয়া করতে হবে, আর না হলে আপনারা সরে যান, আমি সরে যাবো এখান থেকে। ট্রাম্প তো বলে নাই। সুতরাং যার কারণে ট্রাম্পের পলিসি গুলা ছিল বেস্ট আমেরিকার স্বার্থে, আমেরিকা ফার্স্ট ফরেন পলিসিগুলি, আমেরিকা ফার্স্ট ফরেন পলিসির কারণে আপনার এই যে এরা ভয় পেত আমেরিকাতে, আজকে কেউ ভয় পায় না বাইডেনকে। দেখেন বাইডেন যেখানে সেখানে বাইডেন কথা বললে এটা কেউ শুনে না। বাইডেনের সহযোগী হলো কমলা। আমরা যদি মনে আসি, আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন বাইডেন আর কমলা হ্যারিস এক না? হ্যাঁ না, এটা সত্য, 2 মানুষ এক হইতে পারে না, কিন্তু পলিসি তাদের এক। তাদের পরে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে ছিল ট্রাম্প, কমলা বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে ছিল না ট্রাম্প, কমলা। সুতরাং কমলাকে আমরা বাইডেন থেকে ডিফারেন্স করতে পারবো না কিছুতেই, এবং ডেমোক্রেটদের পলিসিও কখনো চেঞ্জ হবে না এগুলি। এখন একমাত্র আমেরিকা এখন দেশের ইকোনমি ও যুদ্ধ এবং যে পরিস্থিতি তৈরি, এবং যেভাবে হাজার হাজার ইলিগেল, আপনি এই যে বর্ডার লাইন করে আছে, বর্ডারে বাঙালি কয়জন আছে? হাজার হাজার মেক্সিকান, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমেরিকাতে, এরা যদি ঢুকে যায় আমেরিকাতে, আমি ওই যে একটা আপনার গরুর একটা উদাহরণ দিয়েছিলাম, একটা সিম্পল এটা একটা উদাহরণ, এটা জাস্ট এক্সাম্পল। এরকম যদি হাজার হাজার লোক ঢুকে যায়, আমেরিকান লোকজন জব পাবে না। এখন আপনি আর আমি আজকে যে কোটটাই পরে অফিসে বসে আছি, এটা করতে পারবো না আমরা। উই শুড ডু ডিফারেন্ট থিংস। এখন আপনাকে বুঝতে হবে আমাদেরকে অপরচুনিটি দিছে এদেশটাই, শুধু এদেশটাকে প্রথম আমাদেরকে চিন্তা করতে হবে। আমেরিকার আমার শুধু সুবিধা, আমার হয়তো ভাই বোন আসা বন্ধ হয়ে যাবে, আমার হয়তো একজন আসা বন্ধ হয়ে যাবে। দিস ইজ নট দ্য ম্যাটার ইজ আমেরিকা স্ট্রং হচ্ছে কিনা, আমেরিকার বর্ডার প্রোটেক্টেড হইতেছে কিনা,
আমেরিকার যারা সিটিজেন ওরা প্রোটেক্টেড হইতেছে কিনা, ওরা সুযোগ সুবিধা, আমরা এখন মানে খেতে পাচ্ছি না, আমরা নিজেরা যারা আছি আমরা আরো কতগুলা নিয়ে আসবো, তাহলে খাবে কি? আজকে দেখেন কোনো জব নাই। আপনি এখানে আমি নাম প্রকাশ করবো না, কয়েকটা ইউনিভার্সিটি কয়েকজন লোক আসছে, ওরা এখন জব করতেছে, জব পাচ্ছে না। ওরা তো আমেরিকা বলতে বাংলাদেশ থেকে বসে যে এখানে অনেক কিছু আছে, অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু কেউ জব পাচ্ছে না, কারো জব নাই কারো। এক সময় তো ছিল এগুলি, কারণ ওরাও তো যারা স্টুডেন্ট ভিসা আসছে ওরাও তো বৈধ পথে আসছে এখানে, ওরা পার্ট টাইম জব করতে পারতো, কিন্তু এখন নাই জব। সব ইলিগাল ইমিগ্রেন্টরা সবগুলো দখল করে আছে, সব জবগুলি বিভিন্ন দোকানে। কারণ ওই যে অল্প টাকা দিয়ে ওরা লোক পাচ্ছে, ওরা কেন ওদেরকে নিবে? এই যে এই কাজগুলি মানে এই কারণেই ডেমোক্রেটরা আসলে, সত্যি ডেমোক্রেটরা যদি আগামীতে আসে, আমাদের বিশেষ করে ইমিগ্রেন্টদের ক্ষতি হবে। ইমিগ্রেন্টরা এখানে শুধু আমেরিকাকে আবার গ্রেট অ্যাগেইন, যেটা ট্রাম্পের স্লোগান, এটা যদি আবার যদি আমরা পুনর্জীবিত করতে চাই, আমেরিকা যদি গ্রেট করতে চাই, তাহলে ট্রাম্পের বিকল্প নাই আমি মনে করি বর্তমানে ট্রাম্পের বিকল্প নাই। এবং আমি মেজবা ভাই স্বীকারও করেছেন ট্রাম্প প্রত্যেকটা স্টেটে এগিয়ে আছে। আর 2 নম্বর কথা হলো, যদি আমি কোনো করতেছি না, আমেরিকা এখনো কোনো মহিলা প্রেসিডেন্ট দেখার জন্য আমার মনে হয় না এখন পর্যন্ত রেডি হচ্ছে মনে হচ্ছে না আসলে। কিন্তু ডেমোক্রেটরা তো অবশ্যই সবসময় বলে যে তারা প্রোগ্রেসিভ চিন্তা করে, এবং তারা মানে এটা তো চিন্তা ভাবনা করছে, এবং হয়তোবা এটা এমনও হতে পারে যে তারা আস্তে আস্তে, আসলে আমরা শুনছি যে মিশেল ওবামাও সামনে প্রেসিডেন্টের পর্যায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা তাদের ফিল্ডটা তৈরি করছে, এমনও হতে পারে আসলে। ডে বাই ডে চেঞ্জ হচ্ছে অনেক কিছু। এক সময় তো মহিলাদের ভোটাধিকার ছিল না, এখন তো ভোটাধিকার হয়েছে অনেক কিছু, ডে বাই ডে চেঞ্জ হয়েছে, মানে হলো অনেক কিছুই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে, বৈশ্বিক অবস্থায় কিছুতেই কামালা হ্যারিস উপযুক্ত না। এখন সময়, বিশেষ করে ট্রাম্পের নেতিবাচক দিকগুলা পরিহার করে, সে যেহেতু একবার সেটাই বলা হয় যে ট্রাম্প যদি তার অ্যারোগেন্সিটা যদি চেঞ্জ করতে পারতো, তাহলে মানে ট্রাম্প অনেক আরো বেটার ক্যান্ডিডেট হতে পারতো, অনেকেই বলে। এটা অনেকে মনে করে, আমি মনে করি সে যদি এবার আসে, এবার তাকে সে যেহেতু তার লাস্ট 4 ইয়ার্স টার্ম, এবার সে হয়তো বেটার কিছু আমেরিকার জন্য করবে, বেটার কিছু করবে সে, যেখান থেকে আমরা এখন এই অর্থনৈতিক দুরবস্থা, যুদ্ধাবস্থা এগুলি থেকে মুক্তি পাবো। এটাই আমাদের মূল এখন বিষয়। বিশেষ করে যুদ্ধাবস্থা থেকে মুক্তি না পেলে অর্থনৈতিক কিছুতেই গেইন হবে না। মুক্তি পাওয়ার জন্য ট্রাম্পের বিকল্প এখন নেই। আশা করি আমার মেজবা ভাই যদিও ডেমোক্রেট, এই ব্যাপারে মেজবাহের কাছে চলে যাচ্ছে এখন আমি। মেজবা ভাই বলছে যে মত পরিবর্তন করে শেষ করতে তার ট্রাম্পকে ভোট দেবেন কিনা, এটাই আমি চিন্তা করি, যেহেতু ধরে নিয়েছে ট্রাম্প জিতবেন। ট্রাম্প জিতবে বলে উনি বলছেন যে অনেক মানে তথ্য আছে ওর পক্ষেও। মেজবাহের কাছে এখন যাচ্ছি যে আমি যে আপনাকে বলতে চাচ্ছিলাম যে এটা, যে কমলা হ্যারিসকে না করে কি মানে ডেমোক্রেটদের উচিত ছিল না, যে আরো তো বেশ কয়েকজন প্রার্থী ছিল, ক্যালিফোর্নিয়া গভর্নর ছিল, তারপরে ফ্লোরিডা আরো বেশ কয়েকজন ছিল যারা বেটার ক্যান্ডিডেট হতে পারত। আমি ওখানে আসতেছি। আমাদের শামসুদ্দিন ভাই প্রত্যেকটা কথার সাথে একটা পাল্টা কথা দরকার হয়, এমন ভাবে উনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি যে কথাগুলি বলেন এর পিছনে কিছুটা তথ্যের একটু অমিল আছে। যেমন আমি এই কথা বলি নাই যে ট্রাম্প জিতবে, আমি বলছি যে ইকোনমির যে কন্ডিশন, বাজার থেকে যে আপনি দুধ কিনতে গিয়ে ওয়ালমার্ট থেকে $5 দিয়ে আনতে হয়, একসঙ্গে 139 দিয়ে আনতে হয়, এইসবের উপর ভিত্তি করে জনগণ যদি মনে করে যে তাদের ভালো যেটা ছিল সেটা দরকার নেই, বরং ট্রাম্প ক্যান হেল্প আস, হি ক্যান উইন, এবং যদি সে উইন করে আই উইল নট বি শকড, আই উইল নট বি সারপ্রাইজড, বিকজ দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আবার আমি ওই 74 মিলিয়ন তার সলিড ভোটারদের কথা বলছি, সম্ভাবনা আছে। কিন্তু আপনাদের একটা জিনিস জানতে হবে, আমার মনে হয় শামসুদ্দিন ভাই এগুলি আপনার জন্য হেল্প, রিপাবলিকান পার্টি কখনো গরিবদেরকে নিয়ে কথা বলে নাই, বলবেও না, এটা তাদের ম্যানিফেস্টোতে নাই। ম্যানিফেস্টোতে থাকলে তারা 98% কথা অনেক আগে থেকে বলতো, এই ইলেকশনে বলতো, তারা বলে না। তারা বরং প্রজেক্ট 2025 অনুযায়ী তারা 20 মিলিয়ন লোককে ডিপোর্ট করবে আগামী 4 বছরে, beginning first 90 days. It is their manifesto. Those Department of Education, Department of Security System and IRS,
They will dismantle these three things. It is in their system. They will dismantle all public sector unions. যেমন ধরেন আমেরিকাতে 14.6 মিলিয়ন যে যারা ইউনিয়নাইজড এইগুলিকে তারা ডিসমেন্টল করবে ইট ইজ ইন देयर প্রজেক্ট নাও হু আর দিস 14.6 মিলিয়ন দে আর দি আমেরিকান মিডল ক্লাস সো রিপাবলিকান টক অ্যাবাউট মিডল ক্লাস but they destroy middle class every time they are in power by giving the tax credit to the top people, top 1%, 2%. Now, after mone ache Bush, second Bush, son Bush, he took a policy, leave no child behind. What a nice word, leave no child behind. As soon as he did his first budget, he took all the pre-kindergarten and kindergarten school funding from all over America. That was his leave no child behind. Now, এখন একটা আমেরিকাতে একটা প্রভাব চলছে এবং কাজ হচ্ছে সো রাইট টু ওয়ার্ক স্টেট রাইট টু ওয়ার্ক স্টেট আমেরিকাতে 50টা স্টেট এর ভিতরে 28টা হচ্ছে রিপাবলিকান গভর্নর এই 28টাতে right to work state. These are right to work state. You know what right to work means? It is a very nice sound. You have right to work. That is what it means. No. Republican means right to work means you will come to the job in the morning 9 a.m. By the time 5 p.m. go home, they can fire you. There is no bargaining. There is no contractual raise. There is no pension. States like Florida and other Republican states, Texas, many of them do not have any pension system. So you work up to 60, 65. Then you go get the social security and eat the dog food because you cannot buy your own food. The only thing you can buy is dog food. And there is a proof, hundreds of proofs in America that in some state, the retirees, older people does not have food regularly. And then they have something else, the poor. আপনি আমাকে বলেন নিক্সন, ফোর্ড, রিগান, বুশ, second Bush, Trump. They are all these 30 years policy. Show me one policy that they said this is what poor. None. So Democratic Party is the only party that always talks about poor people, that always talks about middle class, that always talks about the union. And union household means you have food on the table, your children goes to school, and you have a retirement plan. Nothing wrong in it. আপনি যে বলছেন যে অন্যান্য স্টেট থেকে সবাই নিউ ইয়র্কে আসবে, কেন? নিউ ইয়র্ক তো পুয়ার না। আমাদের বাজেট হচ্ছে $210 billion, second to the California, 8th to the world. So we can do it because we have democratic governor for many years. Now, আমি এই কথা বলি না সব গভর্নরই ভালো, কিছু গভর্নর খারাপও আছে, তবে রিপাবলিকান আর দি মোস্ট ব্যাড। সো নাও আমেরিকার জিডিপি নিয়ে আপনি যেটা বলছেন, জিডিপি ইজ নাও হায়ার, স্টক মার্কেট ইজ ডাবল দেন হোয়াট ট্রাম্প ওয়াজ, unemployment is the lowest in last 40 years. 16 million job was created, more than Bush and Trump combined in 12 years. These are the statistics. These are in every big news for New York Times, Wall Street Journal, Miami Herald, Chicago Tribune, California Times. All these are there. I am not making anything. Now, the infrastructure bill, last 40 years, Republican and Democrat, everybody tried to have infrastructure. Bridges are falling apart. Maryland, just 6 months ago, a bridge fall by the push of a small ship. Why? Because these are 100 years old. Our roads are collapsing. The Democrat, the Biden administration is the only one that have bipartisan $1.3 trillion infrastructure. Hopefully that will change America. Communication will be better. Now, again, border and immigration is your issue.
I know you think that why they will come and why they will poor. Baijan, there are 8 লক্ষ Bangladeshi Americate, approximately. 80% of them are living on Medicaid, Medicare, food stamp. 20% became like you. Amar Shamsuddin bhai, আমার favorite, and which I like. এখন বাকি 80% কে যদি লিফট করতে হয়, খালি উপরে রিচদেরকে টাকা দিলে হবে না, গরিবদেরকে কিছু দিতে হবে। এবং দিবেন কোত্থেকে? ট্যাক্সের মানি থেকে। কারণ আল্লাহ given you the money goes to the tax IRS, and he cut 100,000 people not to do the tax audit. I think he should bring those 100,000, let more tax comes, let more poor people gets help. আমি চাইতেছি আমাদের যে 8 লক্ষ বাংলাদেশি, 4 লক্ষ যে ডিফিকাল্ট সিচুয়েশন আছে, they should get American dream. If a Jewish coming from Russia tomorrow can be settled in 3 months, a Bangladeshi guy, immigrant, came in this country should be settled in 6 months, double the months. But it is not happening. Our people even don't know where they can get those benefits. So these are the opportunity Democrat creates. That is why I think Democrats should win. Now, as I say, if they don't win, that will be the not end of the world, but it will be a problem for these people, those who are suffering anyway. The Supreme Court by mentioned করছে, Shamsuddin bhai বলছেন that because of the Supreme Court, he got the abortion stop and he became like a Muslim friendly. They are no Republican. Most people are what do you call that? Those Christian, those who are Orthodox Christian. They are all over the Muslim countries preaching their Jehovah's Witness. They are all over the America and world preaching about their Christianity. They don't care about Muslim. Never cared, Republican. So even if they care, I support that they are not for the abortion. But you know, there is more incest happening in Republican community, in white community, than in any other community in America. So that incest is the one that Democrat talks that there should be there should be an abortion. But anyway, with that note, let us do this. I think this election is the most consequential election. It is important for all the immigrants, all the newcomers, all the people, those who want to fulfill their American dream. Support Democrat. Thank you. থ্যাংক ইউ সো মাচ মেজবা ভাই। আমরা দুই পক্ষেরই চমৎকার কিছু যুক্তি শুনেছি। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আমি আপনাদেরকে কয়েকটা ওয়াল স্ট্রিট জার্নালের একটা পরিসংখ্যান দিতে চাচ্ছি, যে তারা বলেছে হু ইজ দ্য বেস্ট এবল টু হ্যান্ডেল ফলোইং ইস্যু। ইকোনমিতে সব এই ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ অনুযায়ী ট্রাম্প 50 পয়েন্ট পেয়েছে এবং কামালা হ্যারিস পেয়েছে 40 পয়েন্ট। তার মানে ইকোনমি কন্ট্রোল করার জন্য ট্রাম্প ভালো করতে পারবে। ইনফ্লেশন এবং রাইজিং কস্ট এইটার ব্যাপারেও বলছে ট্রাম্প 50% এন্ড কামালা 58%। ট্রাম্প এগিয়ে আছে 58 পয়েন্টে এবং কামালা হ্যারিস 38 পয়েন্ট পেয়েছে সেখানে। ইমিগ্রেশন এন্ড বর্ডার সিকিউরিটিতেও এগিয়ে আছে ট্রাম্প 50% এবং কামালা হ্যারিস 35%। তারপরে আরেকটা আছে যে ফ্যাক্ট অ্যাবাউট ইকোনমিক লাইফ, এই ব্যাপারে কিন্তু আবার কামালা হ্যারিস এগিয়ে আছে। লাইক অ্যাবর্শন, এটার ব্যাপারে ট্রাম্প পেয়েছে মাত্র 35, সেই জায়গায় এসেছে কামালা হ্যারিস 50 পয়েন্ট এগিয়ে আছে। হাউজিং এন্ড অ্যাফোর্ডেবিলিটি, যেটা আসলে আমাদের মিডল ক্লাসের জন্য দরকার, সেই ব্যাপারেও কামালা হ্যারিস এগিয়ে আছে 48-এ, সেই জায়গায় ট্রাম্প পেয়েছে 40। হেলথ কেয়ারেও কামালা হ্যারিস 48%, যে জায়গায় ট্রাম্প হচ্ছে 40%। কেয়ার অ্যাবাউট ইউ, এটাতেও কামালা হ্যারিস এগিয়ে আছে। সে ব্যাপারে আমরা মনে করবো যে আসলে ডেমোক্রেটরা বলে এবং তারা কিছুটা করে এবং রিপাবলিকানের মূল পলিসি সেটা, কিন্তু তারাও যে এর জন্য করে না সেটা না। এখন আমাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের আমেরিকা ফার্স্ট, এই ব্যাপারটা আমাদের সামনে নিতে হবে। এবং মেজর একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ আমি এখানে বলবো যে যেই লোকগুলো এসেছে এখানে তাদের যে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার জন্য ইউনিয়ন নিয়ে, এই যে মেজর আমাদের গ্রেট ইউনিয়ন লিডার কাজ করছেন ইউনিয়ন নিয়ে, এই ব্যাপারে সেজন্য ওনার কাছ থেকে আমরা আসলে ভালো জানতে পারলাম যে আসলে কিভাবে আমাদের তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে। কিন্তু আবার অন দ্য আদার হ্যান্ড
শামসুদ্দিন ভাই বলছে যে আমরা এই দেশে এসেছি আসলে থিঙ্ক লাইক আমেরিকান মতো থিঙ্ক করতে হবে আমাদের। আমরা যদি এই দেশটাকে নিজের আপন মনে না করি, আমরা নিজেরা তো এগিয়ে যেতে পারবো না। এবং আমরা যদি মূল ধারায় আমরা যদি ভালোভাবে এগিয়ে না যেতে পারি, পরবর্তীতে যারা আসবে তাদেরকে আমরা সাপোর্টও করতে পারবো না। ইন দ্যাট কেস আসলে আমাদের সেই ব্যাপারটা থিঙ্ক লাইক আমেরিকান হয়েও চিন্তা করতে হবে। আমাদের এই জিনিসগুলো আমি চিন্তা করে মনে করি যে এটাও আমাদের ভাবার ব্যাপার আছে। যাই হোক, আমরা আপনাদের কাছে ফ্যাক্ট গুলো উপস্থাপন করলাম, আপনারাই সিদ্ধান্ত নিবেন আপনি কাকে ভোট দিবেন আগামী এই ইলেকশনে। যাওয়ার আগে শেষ মুহূর্তে আমি জানতে চাচ্ছি শামসুদ্দিন ভাই, আপনার কাছ থেকে জানতে চাই আপনার শেষ কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে মেজবা ভাই অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি এবং বিভিন্ন বিষয়ে ওনার অনেক জ্ঞান। লোকাল 54 আমি মনে লোকাল 54 না, লোকাল 54 একটা পার্ট বোধ হয় এটার। তো উনি দীর্ঘদিন থেকে আমি বাংলাদেশি, আমাদের গর্ব উনি, বিশেষ করে এই যে লোকাল ইউনিয়নগুলোকে উনি নেতৃত্ব দিয়েছেন লোকাল এবং ন্যাশনালে। আমি মনে করি এটা খুবই একটা ওনার মানে আমরা আমাদের জন্য মানে একটা, এই যে আমরা যে বাংলাদেশি হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন সেক্টরে, এটা তার একটা মানে আমি মনে করি আমি তা অ্যাপ্রিসিয়েট করি মেজবা ভাইয়ের এই উদ্যোগগুলিকে। তো এরকম আমাদের আরো বাঙালি কমিউনিটিতে অনেক ভালো ভালো পদে বিভিন্ন পর্যায়ে আসল সবাই আমরা চাই বাংলাদেশিরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে সেক্টরে কাজ করুক, বিশেষ করে লোকাল পলিটিক্স সাথে ইনভলভ হোক। যেহেতু মানে আমরা আমরা এখন আমরা নিজেরা যদি মনে করি যে আমরা আমরা একটা উন্নত দেশে আসছি, আসলে আমরা কোনো সোশ্যাল কান্ট্রিতে নাই, সোশ্যালিস্ট কান্ট্রিতে না। আমরা 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 যদি সোশ্যালিস্ট মন মানসিকতা আমাদের থাকে, আমি ট্রাম্পের কথায় আবার ফিরে যাই, উই শুড গো ব্যাক টু দা রাশিয়া, we should go back to the Belarus, we should go back to whatever the Russia socialist country. আমরা যদি এখনো চিন্তা করি যে না আমরা এখানে আইসা আমরা এখনো গরিব, আমরা গরিবের মতো ভাতা পাবো, আমরা গরিবের মতো স্বাস্থ্য সেবা পাবো, মানসিক উন্নয়ন হতে হবে, যে সেই মানসিকতা থাকলে হবে না। হ্যাঁ, এই মানসিকতা থাকলে আমাদের আজকে আর মেজবা ভাই তৈরি হইতাম না। আমাদের যদি ওনারা যদি সেই মানসিকতা থাকতো যে আমি আইসাই এখানে শুধুমাত্র আমি ফ্রি সবকিছু খাবো, তাহলে আজকে আর আমরা একজন মেজবা ভাই পাইতাম না আমরা। তো আমাদের এই কারণে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমি মনে করি সোশ্যালিস্ট চিন্তা ভাবনা থেকে, যে দেশে $70,000 পার ক্যাপিটা ইনকাম, হাউসহোল্ড ইনকাম $74,000 পার হোল্ড ইনকাম। এই দেশে থাকে এখন আপনি এই দেশে থেকে আপনি যদি মনে করেন যে না আমি একেবারে আমি গরিব, আমার কিছুই নাই, আমাকে ইয়ে করতে হবে, সুতরাং ওইটা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে বাংলাদেশের পার হাউস হোল্ড ইনকাম কত আপনাকে চিন্তা করতে হবে। আমরা এসেছি বাংলাদেশ থেকে, সত্য এটা, কিন্তু আমরা তো এসেছি একটা উন্নত লাইফের আশায়। আমরা তো বাংলাদেশের ইয়েতে আসে, আমরা এসেছি একটা, আমাদেরকে ফাইট করতে দিতে হবে। আপনি যদি সব পেয়ে যান, এই যে ফ্রি, আমি কিন্তু প্রথম আসছে ফ্রি পাই নাই, প্রথম ফ্রি পেয়েছিলাম, ট্রাই করেছি নিজের চেষ্টা করেছি। আমি আজকে আমি এখন যে পজিশনে বসে আছি, বা মেজবা ভাই যে পজিশনে বসে আছেন, এটার জন্য ওনাকে সংগ্রাম করতে হয়েছে। আপনি এখন যে পজিশনে আছেন, আপনাকে সংগ্রাম করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। আপনি যদি এখন দেখেন হোয়াইট হাউসে বাইডেন বসে আছেন, কমলা হ্যারিস বসবেন হয়তো, বা ট্রাম্প বসবেন, আপনি তার পাশে যাইয়া দেখেন কতগুলা ঝুপড়ির মতন সেখানে অনেক রাস্তায় হাঁটতেছে, অনেকে তাদের কোনো ঘর নাই, বাড়ি নেই। আমি হয়তো আমার নেক্সট একটা ইয়ে করবো, সেখানে দেখতে পাবেন এই ধরনের অনেক। এদেরকে আমি মনে করি এদেরকে উৎসাহিত করতেছে ডেমোক্রেটরা, এদেরকে বরং এই ফ্রি খাওয়া, ফ্রি মেডিকেল ওবামা ডিস্ট্রয় করেছে, ফ্রি হেলথের এই কনসেপ্টটা দিয়ে এটা থেকে লাভবান হয়েছে এসব লোকগুলি যারা কাজকর্মে উৎসাহী না, যারা তাদের ফিউচার চিন্তা করে না, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে না, মনে করে যে আমি পাই, আমি খাই, আমি ডিস্ট্রয় করে যাই, আবার হয়ে গেছে। এই ধরনের মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা আমাদের প্রজন্মের জন্য ভালো, এটা আমাদের আগামী প্রজন্মের এগিয়ে নিয়ে যাওয়াটা আপনি এই আঙ্গিকে দেখছেন আর কি, যাতে আমরা সবাই এগিয়ে গেলে আমরা আমাদের কমিউনিটি ওয়াইজ এগিয়ে যাব, আমি মনে করি আমরা ওই যে ফ্রি পাবো, ফ্রি দেবো, এগুলো চিন্তা ভাবনা থেকে বাদ দিয়া আমরা আমেরিকাকে গ্রেট এগেইন, আমরা আমেরিকা থেকে আবারও আমরা নিজেরা গ্রেট হব, আমেরিকা গ্রেট হব, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাব নো ম্যাটার হোয়াট। আমি এটাই আশা করি সবার কাছ থেকে ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।
ধন্যবাদ সঞ্জয় ভাই। মেজবা ভাই, আপনার কাছ থেকে আপনার জি জি আসসালামু আলাইকুম now I think I am very happy that young man Shamsuddin bhai is involved, he is very much involved, that is why he knows so much. And also Republican party করেন আর Democrat party করেন, you are my brother and you are welcome inshallah. আপনি যখন দাঁড়াবেন রিপাবলিকান হিসেবে আমাদের পক্ষ থেকে সমর্থন থাকবে ইনশাল্লাহ, that is what we do and stay in touch. এই হচ্ছে না এইখানে যে কথাটা আপনি শামসুদ্দিন ভাই সার্বর্ণ দিলেন যে আপনি চান না লোকেরা ফ্রি খাক, আমি কিন্তু কখনো বলিনি যে এগুলি সব ফ্রি পাওয়া উচিত। আমি যেটা বলছি যারা নতুন আসছে এই দেশে, যেমন আপনার ডিস্ট্রেসের মধ্যে দিয়ে যায়, সেই সময়টা তাদের যে হেল্পটা লাগে, না এখানে যে জিনিসটা আপনাদের জানা নাই সেটা আমি এইভাবে বলি। 1948 থেকে শুরু করে এই যাবত প্রায় 2 মিলিয়ন জিউস আমেরিকাতে আসছে। এরা এয়ারপোর্টে আসলে এয়ারপোর্ট থেকে তারা নিয়ে তাদেরকে বাসা দেয়, প্রথম সে বাসা নিয়ে ঢুকায়, সে বাসা ঢুকায় এরপর এদেরকে চাকরি দেয়। এদেরকে চাকরি দেওয়া আগ পর্যন্ত এদেরকে প্রত্যেক মাসে মাসে ভাতা দেয়, দিয়ে এদেরকে ইস্টাবলিশ করে, এবং সেজন্য তারা আজকে এত পাওয়ারফুল। এই প্যাক গত ইলেকশনে মানে নভেম্বরের 5 তারিখের ইলেকশন পর্যন্ত তারা $100 মিলিয়ন ব্যয় করবে জাস্ট টু ডিস্ট্রয় মুসলিম এন্ড মুসলিম কান্ট্রিজ। আপনি যদি দেখেন লিবিয়া, সিরিয়া, ইরাক, নাও লেবানন, প্যালেস্টাইন, আপনি এটা কি যুদ্ধ বলেন? যে যুদ্ধ প্যালেস্টাইনের মতো একটা জায়গা, এই জায়গাটা নিউ ইয়র্ক সিটি থেকে একটু বড়। আমরা 100 স্কোয়ার মাইল নিউ ইয়র্ক সিটি, এটা বোধ হয় 130 or 135 স্কোয়ার মাইল। এটাতে আজকে 1 বছর যাবত যা বোমা ঢালছে সারা পৃথিবীতে গত 10 বছরের যুদ্ধে এত বোমা ঢালা হয়। তো এই যে একটা সিচুয়েশনে আমরা আছি, সেজন্যই আমাদের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ইলেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নটা হচ্ছে কাকে ভোট দিবে। আমি মনে করি যেহেতু আমরা এদেশে এসেছি, এদেশ আমাদের দেশ, আমি তো আপনি বলছেন এবং you are right, whatever I do for this country and of course because I am a Bangladeshi, সেই হিসেবে বাংলাদেশের কথা সব জায়গায় মনে রাখি, সব জায়গায় করি। এরপরে আমি আবার মুসলিম, যেখানে যাই আমি হালাল ফুডের কথা বলি এবং হালাল ফুড ডিমান্ড করি, তারা অ্যারেঞ্জ করতে হয়। তো এই যে বিষয়গুলো, এগুলি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এগুলি আমাদের সাথে থাকবে। যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা জনগণের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, ইমিগ্রেন্টদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, গরিবদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, সেটাই দেখতে হবে। আমরা যারা শামসুদ্দিন ভাইয়ের মতো পজিশনে হয়তো চলে আসছি, আমরা আসলে আমাদের জন্য করি না। শামসুদ্দিন ভাইয়ের এই রিপাবলিকান পলিটিক্সটাও উনার জন্য না। উনি পলিটিক্স করতেছেন, উনি মনে করেন যে এই দলের মাধ্যমে আমার কতগুলি ভ্যালুকে মূল্য দেওয়া হচ্ছে, তো সেই দিক থেকে উনি সেটা করেন। আমি মনে করি যে আমার পক্ষ থেকে, আমার ভ্যালুর দিক থেকে গরিবের কথা বলে এত সুন্দর কথা আর কোথায় পাবো? গরিবকে দেওয়া খাওয়ানো মানে ইসলামের একটা বিরাট কাজ। অ্যাবর্শন কার করবেন, কে করবে না, এটা আসলে মহিলাদের চয়েস হওয়া উচিত। তবুও একটু রেস্ট্রিকশন থাকা খারাপ না, ভালো আমি মনে করি। আচ্ছা, তো এইভাবে ভিত্তি করে এই ইলেকশনে আমি এখনো মনে করি যেহেতু 12 মিলিয়ন আগেই ছিল ইমিগ্রেন্ট এই দেশে ইলিগাল অবস্থায়, যেটাকে আমরা আনডকুমেন্টেড বলি, এখন আবার 8 হইতে 10 মিলিয়ন ঢুকছে, তো 20 হইতে 22 মিলিয়ন। ট্রাম্পের পলিসি যদি হয় যে আগামী 4 বছরে এই 22 মিলিয়নকে এদেশ থেকে বাহির করতে হবে, এখন তাকে ভোট দিয়ে এই 22 মিলিয়নকে বাহির করলে আমরা যারা শামসুদ্দিন ভাইয়ের মতো আছি, আমরা যে খুব নিরাপদ হয়ে যাব তা না। আমি মনে করি এই 22 মিলিয়নকে সেটেল করানো উচিত, এরপরে বর্ডার কন্ট্রোল করা উচিত। কারণ আমি মনে করি এই দেশে কিন্তু লোক লাগবে। আমি কিন্তু প্রথমে বলছিলাম আমেরিকাতে প্রতি বছর 10 মিলিয়ন, টোটাল 10 মিলিয়ন লোকের দরকার শুধুমাত্র এই দেশের চাষাবাদ করার জন্য। আর এই যেসব কাজগুলি অন্যরা করে না, ট্রাক ড্রাইভার, মানে 3 মিলিয়ন ট্রাক ড্রাইভার পার ইয়ার, নট এ ম্যাটার অফ জোক। এটা কি বাংলাদেশ না? তো 333 মিলিয়নের একটা দেশ, 50টা স্টেট, 212 গুণ বড় বাংলাদেশ থেকে। এটা থেকে অনেক কিছু দরকার, অনেক ম্যান পাওয়ার দরকার। আর আমরা যারা আসছি 20-30 বছর আগে, আমরা এখন আমেরিকান হয়ে গেছি, ছোটখাটো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। তো সেদিক থেকে গরিবের জন্য ডেমোক্রেটিক পার্টি ইজ দি বেস্ট। যারা ওয়েলফেয়ারে আছেন তাদের জন্য ডেমোক্রেটিক পার্টি অত্যন্ত বেস্ট। তারপরে যারা
বিভিন্ন রিলিজিয়ন প্র্যাকটিস করেন, তাদের জন্য ডেমোক্রেটিক পার্টি give you the free place. You can do Islam as much as you can. You can do even this in Bangladesh. যেভাবে এখানে ইসলামের কাজ করা যায়, বা মসজিদ যে মাদ্রাসা যে বানাচ্ছেন এখানে পারবেন। বাংলাদেশেও আজকাল মসজিদ বানানো কঠিন কাজ, কারণ আপনি এখন আর বাংলাদেশে মানে হাসিনার আমলে দেশে টাকা পাঠাতে পারতেন না মসজিদ মাদ্রাসার জন্য, এখন হয়তো আবার পারবেন কিনা আমি জানি না। তো এই যে বিষয়গুলো সব মিলাইয়া আই থিঙ্ক পিপল শুড থিঙ্ক ডেমোক্রেটিক পার্টি, and Democratic Party should get in the House majority and Senate majority. And I think if Kamala Harris wins, it will be a best thing for this country for next years. But it has to be seen on November 5th. I told you before, I will not be shocked either way. I will not be happy either way too. The reason is that one way definitely Trump, and that cannot be made. But still, the country has to move. We have to move, and we will move. থ্যাংক ইউ সো মাচ মেজর ভাই, থ্যাংক ইউ সো মাচ শামসুদ্দিন মাহমুদ ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবারও কথা হবে, আবারও দেখা হবে এই অনুষ্ঠানে। আমরা কথা বলবো নির্বাচন নিয়ে, আমরা আমেরিকার মূলধারা কিভাবে এগিয়ে যাব সেগুলো নিয়ে আবারও কথা বলবো, আমরা আশা রাখি। ধন্যবাদ সবাইকে। Thank you. ধন্যবাদ। দর্শক, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের দুজন আলোচক চমৎকার একটি বিতর্ক বলতে পারেন, আলোচনা বলতে পারেন, তারা করে আপনাদেরকে জানিয়েছেন আপনারা কাকে ভোট দিতে পারবেন এবং কেন। আপনারা কি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন নাকি কামলা হ্যারিসকে ভোট দেবেন সেটা আপনারাই ঠিক করে নেবেন। তবে যাই হোক, আমাদের আশা থাকবে যেই প্রেসিডেন্ট হোক তারা যেন আমাদের কমিউনিটির জন্য কি করতে পারে এবং আমরা কিভাবে আমাদের কমিউনিটিকে নিয়ে যেতে পারি হোয়াইট হাউস পর্যন্ত, হোয়াইট হাউসে আমাদের দাবিগুলো জানাতে পারি, সে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। শেষ করছি আজকের পর্ব, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, ইমেইলও করতে পারেন cwb.usa.tv@gmail.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ।